আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ১৯। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। কনফারেন্স থেকে সোজা কুঠিরে চলে এসেছে সবাই। কেউ আর বাড়ির পথ মারায়নি। বিবি যেন কুঠিরেই আছেন। আড্ডা দেওয়ার জন্য যে আলাদা কক্ষটা রাখা, সেখানে আসর বসেছে। তৌসিসা সঙ্গপঙ্গ নিয়ে বসে আছে। তৌসির এই মাইন্ড গেমে রুদ্র, কেরামত, নুহমানরা তো খুশিতে নেচে নেচে কোমর ভেঙে ফেলছে। কিন্তু যার জন্য এত কিছু, সেই তৌসির চুপচাপ বসে আছে। তার মুখে কোনো হাসি নেই। মিনাজ মামা এগিয়ে এসে তৌসিরকে জিজ্ঞেস করলেন, "কি রে, একটু নাচতো, তোর লেগে তো এত উল্লাস?" তৌসির মিনাজ মামার দিকে চেয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল, "এই সিসকে গুলজারের উপকার করতে আমার কতগুলো পয়সা খরচ হইল।" মিনাজ মামা হো হো করে হেসে উঠলেন। তৌসির কাছে হাতে রেখে বললেন, "আরে বেটা, চিন্তা করিস না, 100 পয়সা লাভে 10 পয়সা তো ফেলতেই হয়, ওইসব বাদ দে।" নাজিম চাচাও তৌসিরকে বোঝান, জীবনে কিছু ক্ষেত্রে টাকা ফেলতে হয়, নয়তো জেতা যায় না। তাদের কথায় তৌসিরের মনটা যেন একটু সতেজ হলো। নাজিম চাচা নুমানদের দিকে তাকিয়ে হাঁক ছাড়লেন, "নুমান, লাগাতো একটা ঝাক্কাস গান, আজ পার্টি হইব।" রুদুর নাচ থামিয়ে এক লাফে নাজিম চাচার সামনে এসে দাঁড়ালো। "তাইলে গুলজারের জন্য সমবেদনার একটা গান চালাই।" তৌসির রুদ্রের বুক পকেট থেকে কালো চশমাটা বের করে স্টাইল করে চোখে পড়তে পড়তে বলল, "লাগা মামা।" কেরামত স্পিকার গান চালু করলো। গানের সুর কানে আসতেই তৌসির গুলজারের বদলে রুদ্রের দিকে তাকিয়ে বুকের উপর হাত রেখে গানের তালে তাল মিলিয়ে এলো। আহা ক্যামেরে রাখি বাঁধিয়া বাঁধিয়া এই মনের পাখি বাঁধিয়া। রুদ্র লুঙ্গির দুই কোনা দুই হাতে ধরে নাচার সাথে তাল মিলিয়ে স্পিকারের গানের সাথে গিয়ে উঠল। আহা কেমনে রাখি বাঁধিয়া এই মনের পাখি বাঁধিয়া, তুমি কাছে তো দূরে তো যে দূরে বধুয়া, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। ভাই, গানটাকে স্কিপ করো আর বাকিগুলো শোনো। গানের তালে তৌসির এক লাফে সোফার উপরে উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে আবার গিয়ে উঠল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। রাত 9টার কাছাকাছি ঘরের দিকে আসছে তৌসির। শরীর চলছে একরকম, মন পড়ে আছে আরেক জায়গায়। কেমন একটা বিষাদ লাগছে সব। সারাটা দিন কেটে গেল, অথচ নিজের ডাকাতনিকে একবারও ঠিকমতো দেখা হলো না। তার পরিচিত ছোঁয়া, খুনসুরিতে মেতে ওঠা বা অকারণে ফাজলামো করে ওকে রাগিয়ে দেওয়া আজ তার কিছুই হয়নি। এমন যান্ত্রিক দিন কি আর মনকে শান্তি দেয়? তৌসির টের পাচ্ছে নাজহার তৌসির অভ্যাসের মধ্যে ঢুকে যাচ্ছে। সে নিজের একটা তীব্র মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে। এমন একটা অভ্যাস যা পূরণ না হলে বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসে। শুধু এক পলক দেখাতেই তৌসিরের মনে হয় গোটা মহাবিশ্বর সমস্ত সুখ, সমস্ত প্রশান্তি সে নিজের বক্ষে ধারণ করে নিয়েছে। এই একটা অনুভূতি, এই টানটা দিন দিন তার তীব্রতা থেকে তীব্র হচ্ছে। বিশেষ করে নাজহারের সবুজ ওই চোখ দুটো, নাজহার ওই আঁখি জোড়া তৌসিরের এক অদ্ভুত মায়ায় টানে, যে টানে এক মারাত্মক তৃষ্ণার রূপ নিয়েছে। এক পলক দেখা, শুধু এক মুহূর্ত দেখার কি তীব্র, কি সর্বগ্রহ লোভ। অথচ তৌসির তো এমন নয়। সে মোটেও লোভী প্রকৃতির মানুষ নয়। খুব অল্পতেই যে ছেলেটা দুনিয়া উজাড় করা খুশিতে মেতে উঠতে জানে, সেই তৌসির আজ এক অদ্ভুত লোভীতে আচ্ছন্ন। নাজহারকে দেখার লোভ। এই একটা লোভ সে কিছুতেই সামলে উঠতে পারছে না। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবল, নাজহারকে এই ক্ষণিকের পলকে দেখিবার যে তৃষ্ণা, সে বুক চাপা অপেক্ষা, তা বোধহয় তৌসির এই জীবনে অন্য আর কোনো কিছুর জন্য কখনোই হবে না। তৌসির ঘরের দরজার সামনে খাড়া হয়, আর খাড়া হইতে না হইতেই নাজহার চিৎকার করে ওঠে। তৌসির হতভম্ব হয়ে নাজহারের দিকে তাকায়। নাজহার সামনে কোল্ড স্টোর অর্গান ট্রান্সপোর্ট বক্স পড়ে আছে, আর ও ছিটকে সরে গিয়েছে, থরথর করে কাঁপছে। কোল্ড স্টোর অর্গান ট্রান্সপোর্টের বক্স তৌসিরের দুটো কিডনি রেখেছিল সকালে। বক্স কোথায় না নিয়ে খাটের নিচেই রেখে দিয়েছিল। তৌসির তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পড়ে থাকা বক্সের মুখটা লাগিয়ে আবারও খাটের নিচে রাখলো। নাজহারের সারা শরীর ছিকানি ধরে গেছে। নাজহারের শেষে তৌসিরের দিকে তাকালো। নাজহার নামাজ পড়ে জায়নামাজ গুটিয়ে নিয়ে ওঠার সময় ওর চোখ পড়েছিল বক্সটার। তাই কৌতূহলবশত হাতে নেয়। নিয়ে যখন অনেকটা কষ্ট করে লকটা খোলে, লক খুলতেই
নাজার তব্দ খেয়ে যায়। ভেতরে দুটি মাংসের মতো অংশ। এ দেখে সারা শরীর কাঁপতে থাকে। দেহর রগে রগে চিকানি ধরে যায়। তৌসির বক্সটা যত্ন করে রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, সব সঙ্গ তোমার লাড়তে হইব কেন? তৌসিরে দেওয়া কালি নাজার এখন আর রাগ করে না, উল্টো দু কদম এগিয়ে এসে তৌসিরের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, এগুলো কি? তৌসির নাজারের থেকে কিছু লুকাতে চায় না, কারণ সে তো জানে নাজার ওর কুকর্ম সম্পর্কে কিছু না হলেও জানে। তাই এত লুকোচুরি কিছুই নেই। সে ডিরেক্টলি বলে দেয়, এই রে একটা খানকির পোলার কিডনি। নাজার এ শুনে ধিক্কার সহিত বলে ওঠে, ছি, কতটা অমানুষের নিকৃষ্ট মানব আপনি। তৌসিরা নাজারের কথায় ভ্রুক্ষেপ না করে বিছানায় বসতে বসতে বলে, নিকৃষ্ট যাইনি তো হাঙ্গা বসোস, তাইলে এখন ভ্যালকাস কিল লাইগা। নাজার তৌসির কথায় এবার চেঁচাতে চেঁচাতে বলে ওঠে, এতটা শয়তান আপনি জানা ছিল না। তৌসির বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, এসব সারবেটির ব্যাং আমার পায়ের টাকনুতে ব্যথা করতেছে, একটু ব্রিক্স লাগাইয়া পাড়া টিপ্পা দাও তো। নাজার এই শুনে বড় বড় চোখ করে তৌসির দিকে তাকায়। কি শখ, পা টিপ্পি নাজার? নাজারের নখের যোগ্য না ওর পা? নাজার নাকশ করে বলল, আমি পারবো না। তৌসির হাই দিতে দিতে গাড় গর্দান মুড়িয়ে তিক্ত স্বরে বলে ওঠে, দাও না একটু পা টিপ্পা, আমার সবুজ বাগিনী। সবুজ বাগিনী শুনে নাজারের রাগ হয়। সবসময় তৌসি ওকে ফালতু ফালতু নামে ডাকে, এখন ডাকতে ডাকতে সবুজ বাগিনী? সবুজ বাগ আবার হয় নাকি? নাজার তৌসির অনুরোধে দাঁত চেপে বলে, পায়ের বদলে গলাপা টিপা দিই, হবে? তৌসি শটান হয়ে হেলে দুলে শুতে যাচ্ছিল, কিন্তু তার হলো না। নাজার এমন কঠোর কথায় এক লাফ দিয়ে উঠে বসল। ব্রিটিশ ন্যায় ধমক দিয়ে বলল, দূর বেইজ্জতি, ঠাডা পড়ুক তোর ওই ঠাডা পরান জবানে, যে জবান দিয়ে জামাই এইসব কস। এই বলে আবারও শটান হয়ে শুয়ে যায়। নাজারের মন চায় না তৌসির পা ছুতে, কিন্তু মন না চাইলেও মস্তিষ্ক বারংবার মনে করিয়ে দেয় গতকাল তৌসির নিজের বুকে নাজারের পা রেখেছিল, নাজারের পায়ে চুমু অবধি খেয়েছিল। না, এখন আর তৌসিরের সাথে বেবিচার হয়ে যায়। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ওয়ার্ড্রোবের উপর থেকে মালিশের কৌটো নিয়ে তৌসিরের পায়ের কাছে এসে বসে। তৌসির নাজারকে নিজের পায়ের কাছে দেখে বুড়ো কোচকায়। আপন মনে ভাবে, সত্যিই আমার ডাকাইনি, আমার সেবা করব, সত্যিই করব, সবই দয়ালের খেলা, আহা কি সুখ আমার। নাজার গম্ভীর গলা জিজ্ঞেস করল, কোন পায়ে? তৌসির সুন্দর করে উত্তর দেয়, ডান পায়ে গো। নাজার তৌসির এমন মিষ্টি কথায় ভেঙচি দিয়ে তৌসির দিকে তাকিয়ে বলে, কি নাটক। তৌসির নাজার এই বাচ্চামা দেখে মুচকি এসে ওঠে। এই প্রথম ম্যাচুরিটির সীমানা পার করে কোনো কিছু বলেছে নাজার। নাজার তৌসির পায়ে বাম লাগিয়ে আলতো হাতে মালিশ করতে থাকে। তৌসির আবেশে চোখ বুঝে নিতে নিতে নাজারকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার এই আলতো ছোঁয়া বৃষ্টির ফোটার চেয়েও নরম গো টুনির মা। নাজার তৌসির কথা মুচকে আসে। তৌসির পায়ের দিকে ওর চোখ পড়ে। এক হাতে মালিশ করতে করতে অন্য হাতে বাড়ায় তৌসিরের টাকনুর উপরে। তৌসিরের ফর্সা পায়ে কালো কুচকুচে লোমগুলো বড্ড আকর্ষণীয়। নাজার তৌসির পায়ে আঙুল দিয়ে রেশ কাটতে কাটতে তৌসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাতুকুতু আছে আপনার? তৌসির এবার কীভাবে বুঝাবে তার কাতুকুতু নেই, কিন্তু যখন নাজার তাকে ছুঁয়ে দেয় শরীরে ঝিম ধরে যায়, দেহে প্রতিটা স্নায়ু তরতর করে কাঁপতে শুরু করে পুরুষালী লজ্জায়। তৌসির নিজের অনুভূতি সামলিয়ে আলতো এসে ধারণ করে বলল, না, কাতুকুতু লাগে না, কিন্তু যখন তোমার ছোঁয়া শরীরে লাগে তখন দেহের প্রতিটা কোষ কাঁপতে থাকে। নাজার এই শুনে ভোলাভাবে বলল, আমি মনে হয় কারেন্ট, আমার ছোঁয়ায় আপনার শরীর কাঁপে। বললাম না, তোমার ছোঁয়া বৃষ্টির ফোঁটার থেকেও নরম, আর তার প্রভাব বিদ্যুতের সরকার থেকেও তীক্ষ্ণ। নাজার তৌসির কথায় আর কিছু বলে না। তৌসির পায়ে মালিশ করা শেষ, তার পায়ের আঙুলগুলো টেনে দিতে থাকে। পায়ের আঙুল টেনে দিতে দিতে তৌসির দিকে তাকিয়ে বলে, আমি আপনার পা প্রথমবার ছুঁয়েছি, দিনে এবার প্রথম ছুঁলাম, দিন এবার আমার সালামি দিন। তৌসির এ শুনে বুক পকেট থেকে একটা 2 টাকার সিক্কা বের করে নাজারের দিকে ঠেলে দিয়ে বলে, নাও, হেই নাও, লজেন কিন্না খাইও। তৌসির দা কয়েনটা নাজার হাত বাড়িয়ে হাতে নিয়ে দেখে যখন 2 টাকা, মেজাজটা তুঙ্গে উঠে যায়। সিক্কাটা ফেরত দিয়ে তৌসির বুকের উপর ছুঁড়ে মারে, বলল, থাক, প্রয়োজন নেই, ছোট লোক কোথাকার। তৌসির সিক্কাটা আবারও পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, প্রয়োজন না থাকলেই ভালো, ঘরের বউ তুমি, তোমার হাতের টাকা থেকে কি হইব। নাজার তৌসির সাথে আর তর্কে জড়ায় না।
কারণ তৌসির সাথে তর্ক ও কেন ওর 14 গোষ্ঠী কেউ পারবে না। তৌসির এবার নিজের পা সরিয়ে নিতে নিতে বলল, যাও হাত ধুয়ে আসো, আর লাগতো না। নাজা চুপচাপ উঠে মালিশের কৌটাটা জাগা মতো রেখে দেয়। তারপর ওয়াশরুমে প্রবেশ করে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে। বেরিয়ে এসে হাত মুখ মুছতে মুছতে হাত পার মুখে অলিভ অয়েল তেল মেখে রুমের লাইট অফ করে আলগোছে বিছানার একপাশে শুয়ে পড়ে। তৌসির ওকে এত সকালে শুয়ে যেতে দেখে জিজ্ঞেস করে, এই তুমি ঘুমিয়ে যাইতেছো কেন, ভাত খাইবা না? নাজা কাঁথা গায়ে জড়াতে জড়াতে বলে, না খাবো না। কেন খাইবা না? আমি ইফতার করে নিয়েছি, তাই খাবো না। রোজা ছিলা? হ্যাঁ। কিসের রোজা? এমনি রেখেছিলাম, ইচ্ছা হয়েছে তাই। ব্যাস, এরপর দুজন চুপ হয়ে যায়। কিছু মুহূর্ত নীরবতা কেটে যায়। তথাপি তৌসির আর কি নীরবতা পছন্দ। সে চঞ্চল মানুষ, তার ক্ষণে ক্ষণে চঞ্চলিতা অভ্যাস। তৌসির হাত বাড়িয়ে নাজারকে একটানে নিজের বক্ষের উপর আনিয়ে আসে। নাজার অবাক হয় না, কারণ সে জানতো তৌসির এটা অভ্যাস নাজারকে বুকের ভেতর না নিয়ে বিয়ের পর অবধি না ঘুমায়নি। তৌসির নাজারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। নাজার দম বন্ধ হয়ে আসে, তাই বিরক্ত হয়ে বলে, ছাড়ুন তো, একটু ফস করে ধরুন। তৌসির নাজার বিরক্ত প্রকাশ নাজারকে ছেড়ে দেয়, কিন্তু একেবারে ছাড়ে না। নাজারের মাথাটা নিজের বালিশে রেখে নিজেই নাজারের গলায় মুখ গুজে দিতে দিতে নাজারকে জিজ্ঞেস করে, আমার সব পছন্দ না বুঝি? তৌসির কথার প্রশ্নে নাজার দীর্ঘশ্বাস ছেড়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রয়। তারপর শোধায়, পছন্দ না, ভারী অপছন্দ, কিন্তু আপনার ছোঁয়া এখন আমার গা গোলায় না, অশান্তি অনুভব হয় না, বরং এক আবেশের উপলব্ধি হয়। নাজারের বলা এই কথাখানি তৌসিরের অন্তরে অন্তঃস্থলে গেঁথে যায়। যাক, সেদিনের মতো শুনতে আর হয়নি। আপনার ছোঁয়া ঘেন্না লাগে। তৌসির শান্তশিষ্ট হয়ে নাজারের গলায় বার কয়েক আলতোভাবে দাঁত বসায়। তৌসির এই কাণ্ডে নাজার কেঁপে ওঠে। ওর দুই কাঁধের শার্ট খাবলে ধরে অসহ্য যন্ত্রণাদায়ক গলায় উচ্চারণ করে, তৌসির এমন করবেন না, কষ্ট হয়। আপনার দাড়িগুলো আমার শরীরের চামড়ায় ঝলসে দেয়, তারপর আপনি কামড়ে দিচ্ছেন। তৌসির নাজারে অনুরোধ রাখে, ফের দাঁত বসায় না। নীরবে শুধু একের পর এক প্রগাঢ় চুমু আঁকতে থাকে নাজারের গলায়। নাজার তৌসিরের বাধা দেয় না। তৌসির নিজের মন ভরিয়ে নেয়। এক পর্যায়ে নাজার ওকে জিজ্ঞেস করে, আপনি খাবেন না? তৌসির ফিসফিস করে উত্তর দেয়, খাবো একটু পর। যান গিয়ে সবার সামনে খেয়ে নিন, আপনি না খেলে আম্মা আপনার জন্য অপেক্ষা করবে, নিজেও খাবে না, সারা রাত পড়ে আছে এসবের জন্য। বাহ, আমার জন্য তোমার এত মায়া? নাজার এই প্রশ্নে দীর্ঘশ্বাস ছেড়ে শোধায়, এই বাড়িতে সবাই আমার একটু অন্য চোখে দেখেন, ছিটে ফিটে করেন, শুধু আপনার আম্মা আর সিমরানের আম্মা ছাড়া, তাই একটু মায়া তাদের জন্য প্রতি আমার। তৌসির নাজারের কথায় মুখ তুলে ওর চোখে মোহবিষ্টি চোখে চেয়ে একবারে জিজ্ঞেস করে, তোমার লাগে কেউ খারাপ আচরণ করে? কে করে কও আমারে? নাজার এবার দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে তাকাতে তাকাতে বলে ওঠে, না তেমন কিছু না, আমি চুপচাপ থাকি তো, তাই হয়তো তারা আমার সাথে এত বেশি মেলামেশার চেষ্টা করে না, ব্যাস এতটুকুই। তৌসির নাজের ডান হাতটা নিজের হাতের মুঠো নিয়ে ওর নরম হাতে পাতলা চুমু খেতে খেতে বলল, তোমারে কিছু কইলে আমারে কইও, আমি দেখা নিমু। তুমি অযথা তর্কে জড়াইবা না, কারণ তুমি তর্কে জড়াইলে খারাপ হইবা তুমিই হইবা। নতুন বউ তুমি, তর্ক তোমায় মানায় না, 6-7 মাস যাও, তারপর তুমি রাজত্ব করিও, সমস্যা নেই। নাজের এক দৃষ্টিতে তৌসিরের কথাগুলো শুনে মৃদু এসে বলে, আমার কারোর সাথে চুলোচুলি করার শখ নেই। তৌসির নাজের এই কথায় আর অন্য কিছু শোধায় না। আলতো হাতে নাজের ডান গালে হাতে ছুঁয়ে বাম গালে মন ভরে একটা চুমু খায়। তৌসির ঠোঁটে ছুঁয়ে নাজের চোখ বুজে নেয় আবেশে, কিন্তু তারপর বিরক্ত প্রকাশ করে বলে, সরুন তো, দরজা খোলা, কেউ এসে যাবে। তৌসির ওর গালে আরও জোরে চুমু খেতে খেতে ফিস করে বলে, কে আসবো? আমি এখন বিয়াইত্তা, তাই কেউ আমার ঘরে অনুমতি ছাড়া ঢুকবো না। আর কেউ না আসলেও আপনার বিবিজান ঠিকই চলে আসবে। ছি, লজ্জা নেই ওনার? সেদিন কিভাবে ঘরে ঢুকে পড়েছিলেন? আরে বেটার সৌয়া, সেদিন তো জরুরি দরকার ছিল, তাই ঢুকছে। প্রয়োজন ছিল বলে কি এভাবে বিবাহিত নারীর ঘরে ঢুকে পড়বেন? আমার কত আপত্তি অবস্থায় ছিলাম, ছি। আরে তুমি এসব নিয়ে ভাইবো না তো, এমন সিন বিবিজান প্রতিদিনই দেখে, তাই ওনার লজ্জা লাগে না? হ্যাঁ জানি তো, ওরা তো পতিতা, কিন্তু আমি তো তা নই, তাই আমার লজ্জা লাগে, সাথে রাগও হয়। উনি ভুল করেছেন।
তৌসির নাজারে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বলতো তোমার, তুমি দরজার সিটখানি কেন খুলে রাখছিলা? নাজার তৌসির এই দোষারোপ দেওয়ার দেখে বলল, এখন দোষ আমার হয়ে গেল, ভুল আমি করিনি, আপনি বিবেচনা করেছেন। তৌসির নাজারের মুখ বন্ধ করতে আর তর্ক জড়ালো না, চুপচাপ নাজারের পদ্ম অধরে জড়ানো কোমল ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ঠেসে ধরে। আজ এই প্রথমবারের মতো নাজারের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়েছে তৌসির। নাজারের ঠোঁটের স্বাদ নিতে থাকে সে মন ভরে। ক্ষণিকের আবেশে হারিয়ে ফেলে তৌসির নিজেকে। নাজারও আর বাধা দেয় না। বাধা দেওয়ার অধিকার যে তার নেই, এটা তৌসিরের চাওয়া, তৌসিরের পাওনা। নাজার চোখ বুজে নিয়ে দুই হাতে তৌসিরের শার্টের কলার খামচে ধরে, কিন্তু মুহূর্তের পর তৌসির নাজারের ঠোঁট ছেড়ে দেয়। নাজারকে ছেড়ে দিয়ে স্বল্প ভয় নিয়ে নাজারের চোখের দিকে তাকায়। বেহুশের তালে এই আকাম তো করে নিল, এখন যদি নাজার ওকে দোষারোপ করে তাহলে তৌসির তো মান ইজ্জত রইব না। যতই বউ হোক, তার সাথে এমন জোরাজুরি করা উচিত না। নাজার যদি এখন ওর জন্য কেঁদে বসে তাহলে কি হবে? তৌসির কি একটু বেশি করে নিল? নাজার তো সময় নিয়েছে, তাহলে এত তাড়াহুড়া কিসের? অন্য দিনের তুলনায় নাজার আজ বেশি জ্বালিয়ে ফেলল না তো সে? নাজার কি এবার রাগ করবে? তথা তৌসির এই ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে নাজার আশ্চর্য এক বাণী শোনায়, ভয় পাবেন না, আজ থেকে আপনার অধিকার আপনার, আমি বাধা দেব না। আমি এতটাও কম বয়সী নই যে নিজের স্বামীর অধিকার তাকে দিতে পারবো না। নাজারের কথায় তৌসির বাকরুদ্ধ হয়ে নাজারের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, কোনো গাদ্দারিনীর প্ল্যান করছে না তোমার ডাকাত নেই? কিন্তু মুখে শোধায়, তুমি সত্যি বলতাছো? নাজার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয়, আমি বাস্তবতা মেনে নিয়েছি। তৌসির এই শুনে মৃদু হেসে বলে, না আজ না, আগামীকাল। কেন আগামীকাল কেন? নাজার মুচকি হেসে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আজ যে কোনো প্রস্তুতি নেইনি, তাই আগামীকাল। আগামীকাল রাতে আপনি সব কাজ ফেলে একটু আগেই ঘরে ফিরবেন। আমি ততক্ষণ ঈশার নামাজ শেষ করে প্রস্তুত হয়ে নিব। পরনে জড়াবো আমার এক সাদা শাড়ি, যার পাড় সোনালি আভায় জড়ানো আছে। দুটো চোখে কাজলে এক সূক্ষ্ম রেখা টেনে নেব। আর হ্যাঁ, আমার পায়ে থাকবে একটা রূপোর নূপুর। এই নূপুর জোড়া আব্বা দেওয়া 2 বছর আগে। নূপুরের রিনঝিন শব্দর অপেক্ষা শুনে আপনার আগামী সুর। আপনার কাজে শুধু একটু আসার সময় এক হাতে নিয়ে আসবেন একগুচ্ছ নীলকাঞ্চন, আর অন্য হাতে একগুচ্ছে মাধবীলতা, আর নিয়ে এসে আমার 2 হাতে মুঠোয় অঞ্জলি ভরে সেই ফুল তুলে দিবেন। সাথে আপনি এই পুরো ঘরটা ভরিয়ে দিবেন স্নিগ্ধ কাঠগোলাপের সৌরভ। পারবেন তো? নাজার এই আবদার শুনে তৌসির স্তব্ধ হয়ে নাজার দিকে চেয়ে থাকে। এই আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য তৌসির নেই। তারপরও হিসাব নিকাশ করে একটি বিষয় আছে না? তৌসির মনে মনে হিসাব করে নেয়, শাড়ি নূপুর সবই তো নাজারের। ও শুধু ফুল নিয়ে আসতে হবে, ফুল কিনতে টাকা দিতে হবে না। কুঠিরের বাগান ফুল আছে, সেখান থেকে নিয়ে আসবে। তৌসির হিসাব মিলিয়ে দেখে, এতে ওর 1 পয়সা খরচ হবে না। তাই স্নিগ্ধ গলায় বলে, পারবো, তুমি সত্যি সত্যি আমার হইবা তো? নাজার এ প্রশ্নের সামান্য রাগ নিয়ে বলে, তো এতক্ষণ কি আমি মিথ্যা বললাম? এ কথা কেন জিজ্ঞেস করছেন? তৌসির এতে বলে ওঠে, ও আমার শাহুয়া এমন স্যাদ করে ওটা কেন? আমি কনফার্ম হয়েছিলাম। নাজার তৌসির আর কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে নাজিম চাচার আওয়াজ আসে, মা নাজা, আমার ভাতিজি কি এখানে আসে? একটু পাঠাইবা ওরে। তৌসির নাজিম চাচার ডাকে বড্ড বিরক্ত হয়। বিয়ের এতদিন পর বউয়ের সাথে একটু ভালো সময় কাটানোর ভাগ্য কপালে জুটেছিল, কিন্তু তা আর হইল না। তৌসির আওয়াজ দিয়ে তেতো গলায় বলে ওঠে, দূর হালার হালা, বিশ্ব বদমাস, দেখতাছো লাইট অফ করা, তারপর ডিস্টার্ব মারাইতাছোস। তোর সাউন্ডার তেল খাওয়াইয়া মারা উচিত। নাজিম চাচা তৌসিরের গালি শুনে নিজের মুখে খারাপ করে বলে ওঠে, এত রে সাউ আমার এবার ইচ্ছা আমার নাই, তাড়াতাড়ি আয়, দরকার আছে। তৌসির আর কী করবে, এত জরুরি তলবে তো যেতেই হয়। তাই আর কথা না বাড়িয়ে এগিয়ে নাজারের ঠোঁটের কিনারে একটা হালকা চুমু খেয়ে উঠে যায়। রুম থেকে বেরিয়ে এসে নাজিম চাচার সামনে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কী রে মাঙ্গের নাতি, কী তা হইছে তোর? নাজিম চাচা দাঁতের দাঁত চেপে বলে, লুঙ্গির গিট খোল তোর। তৌসির হঠাৎ এ কথা শুনে হালকা রাগ দেখিয়ে বলে, দূর হালা বদমাস, লুঙ্গি খুলতাম কেন? নাজিম চাচা ওর কথা পাত্তা না দিয়ে নিজে হাত বাড়িয়ে ওর লুঙ্গির গিটে খুলতে খুলতে বলেন, আমার জায়গা তুই পরছস না, দে তাড়াতাড়ি খুইলা দে। তৌসির নাজিম চাচার হাত সরিয়ে দিয়ে লুঙ্গি ঠিক করতে করতে মৃদু
বিরক্ত নিয়ে বলে, হালা ছোট লোক, তোর লজ্জা করে না ভাতিজির লুঙ্গি ধরে টানাটানি করতে? নাজিম চাচা উগ্র গলায় বলেন, তোর লজ্জা করে না নাজার নিজের চাচার জাইঙ্গা চুরি করে পড়তে? হালা কিপটা, কিনুস না কেন একটা? তৌসির নাজিম চাচার কথায় বিরক্ত হয়ে বলল, আমি চুরি কইরা পড়ি নাই, সকালে সাদে মেলা পাইছি, তাই কনফারেন্সে যাওয়ার লাইগা পয়রা নিছি। এখন কইলা দে, আমার মাত্র দুইটা, একটা আমার পরনে আর একটা গোসল কইরা আরেকখানে জামু। সাউর কথা মারাইস না, কাইল গোসল করে ধুইয়ে দি মনে। না দোয়া লাগতো না, এক্ষুনি দে। তৌসির নাজিম চাচার এমন জেদ দেখে এবার ধমক দিয়ে বলল, ও আমার স্যাটের বাল, কইলাম তো কাইল দি মনে, এখন এমনি পয়রা নে, আমিও তো সবসময় খালিই থাকি। নাজিম চা ওরে উল্টো ধমক দিয়ে বলল, তোর মতো বেহায়া না আমি যে টাকার লেগে জাইঙ্গা পড়বো না, তাড়াতাড়ি খইলা দে। তাদের এই বিতর্কের মাঝে ধ্রুব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কানে ওর ইয়ারফোন গোজা গান শুনছিল আর কি। তৌসির ওকে দেখে বলল, এ ধ্রুব, এমনি আয় তো। ধ্রুব এই শুনে থেমে যায়, বুড়ো কোচকে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি তা? তৌসির জবাব বনে, তোর কাছে আসেনি একটা লুঙ্গির নিচে পড়ার লাইগা? ধ্রুব হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয়, আছে। তৌসির আছে শুনে ধ্রুবকে বলে, তাইলে আজগুল লাইগা ছোট বদমাসটার এনে দিয়া দে তো, আমি ওটা পড়ছি, এখন বলে পড়া থেকে খইলা নিতে। ধ্রুব এই শুনে তীক্ষ্ণ চোখে নাজিম চাচার দিকে তাকিয়ে আর বলে, কেন, আমারগুলো তো ছোট চাচাই পড়ে, তার নিজের আছে নাকি? তৌসির এই শুনে আর চোখে নাজিম চাচার দিকে তাকায়। ধ্রুব নিজের মতো চলে যায়। নাজিম চাচা তৌসির তাকানো দেখে এদিক ওদিক তাকায়। তৌসির এবার তিতো হয়ে বলে, নিজে মানুষের জিনিস পরস আর আমারে আইয়ে কস কইলা দিতে, আমারে ডর মারাস, বিশ্ব বেইমান, তোর ঠান্ডার তাল খাওয়াইয়া মারা উচিত। তোদের এই বাদাইম্মা চাচার লইগা আমার জীবনটা প্রায় শেষ। তাদের এই কথাবার্তার মাঝে হাজির হন মিনাজ মামা আর রুদ্র। রুদ্র তাদের এভাবে তর্ক করতে দেখে জিজ্ঞেস করেন, কিতা হইছে, এমনি তর্কাতর্কি কিতা লেগে করো? তৌসির রুদ্রর কথা উত্তর দেয়, আরে আরে কি কমু, ছোট চাচা নিজের মাইনিজাত খাইয়া দিছে রে, মাইনসে জাইঙ্গা আইনা পড়ে, আর সেই জিনিস আমি পড়লে আমারে পরনে থেকে টাইনে নেয়। মিনাজ মামা নাজিম চাচার পক্ষে ধরে বললেন, হ্যাঁ তো নেই তো না, তুই সারা জীবনই তো এমন কইরা কাটাইলি, বিয়ে শাদী করছস, এবার একটু কিপটামি সার। তৌসির মিনাজ মামার এই পক্ষ টান দেখি কপাল কুচকে বলল, এত সাপ্পার করিস না তো মাইঙ্গার বলা, যে লুঙ্গি পইরা আসস ওইটা আমার। রুদ্র এবার বলে ওঠে, আচ্ছা এগুলো বাদ দাও, বিবিজান ডাকতাছে খাইতে চলো, আর ছোট চাচা তোমার যা ভাই পড়ছে ওইটা আমার থাইকে নিয়ে নিও। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ চল, খাইয়ে আবার কোঠের যান লইব, আজ তো চাক্কাস গরম পার্টি আছে। এই বলে তৌসির কাঁধে জড়িয়ে ধরে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আইস তুইও আয়, আমি মিনহাজে যামু, ওইখানে আমরা বিদেশি পার্টের লইগা নয়া নয়া তরকারি আনছে, একটু আমরাও স্বাদ নিমু আনে। তৌসির সামনে পা ফেলতে ফেলতে নাজিম চাচার দিকে বিরক্ত চোখে চেয়ে বলল, তোমাদের মতো এত কুত্তা বাড়া উত্তেজনা আমার নাই যে ঘরে সাদা রেখা পাঁচদের পিছনে দৌড়মু, আমার লাগে আমার বই যথেষ্ট। মিনাজ মামা এই শুনে অসহায় ভঙ্গিতে ভান করে বলল, তোর তো বেটা ঘরে সাদ আছে, কিন্তু আমগো তো নাই দেখা পাদের পিছনে বইরা থাই। রুদ্র জবাবে বলল, তো আনো না কেন ঘরে সাদ, বুড়ো হয়ে যাইতাছো কিন্তু বিয়ে করতাছো না, তোমার বিয়ে শাদী করলে আমার পরটা একটু ক্লিয়ার হয়। নাজিম চাচা রুদ্রের কথায় ওর দিকে আর চোখে চেয়ে বলল, তোর তো লাইন ক্লিয়ারই আছে, আম্মা হ্যাঁ বইলা দিছে সিমরান তোর, কিন্তু আমগো কেউ বউ দিব না, আছে সুন্দর একটা চেহারা আর না আছে সুন্দর একটা চরিত্র, তোগো দুইটার মতন। আর যাই হোক, একটা সুন্দর চরিত্র আছে তোগোর, আমগো তো ওইটাও নাই। তৌসির বিরক্ত প্রকাশ করলো, বিয়ে কইরা নাও, তাইলেই দেখবা বউয়ের আসক্তি অন্য নারীর ভূত মাথা থেকে এমনি যাইরা যাইব। বেলকুনিতে অন্ধকারের মধ্যে সোফায় গুটিসুটি হয়ে বসে আছে নাজহার আকাশ পানে চেয়ে। দিনে অবিশ্রাম বৃষ্টি নেমে ঠিক, কিন্তু রাতটা কেমন ভেজা চারদিকে, চাদরের মতো জড়িয়ে আছে চারপাশটা। বেলকুনির গিলিল বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, বাতাসে মাটি সোদা শ্বেতাগন্ধ এটো গন্ধ আসছে। এই ভেজা স্যাঁতস্যাঁতে অন্ধকারের মধ্যে সোফায় গুটিসুটি হয়ে বসে আছে নাজহার। ওর কোলে পড়ে আছে ওর প্রিয় গিটারটা, আঙুলে আলতো করে তারের উপর রাখলো, কিন্তু কোনো সুর তৈরি হচ্ছে না। নিস্তব্ধতা ভাঙার কোনো ইচ্ছে যেন নাজহারের নেই। মাঝে মাঝে এক দমকা বাতাস এসে নাজহারের খোলা চুল এলোমেলো করে দিয়ে যাচ্ছে। নাজহার সেদিকে খেয়াল নেই, ওর দৃষ্টি স্থির আছে মেঘে ঢাকা আকাশের দিকে। এই নিকশ কালো ক্যানভাসে সে
কি খুঁজছে তা কেবল সেই জানে। চারপাশে শীতল ভেজা নিস্তব্ধতার সাথে ওর ভেতরের জগৎটার এক অদ্ভুত মিল। শুধু গিটারটা যা বেসুরো, বোবা হয়ে পড়ে আছে। তৌসির বেরিয়ে যাওয়ার পর নাজারের ফোনে কল আসে ওর ভাই নাজিরের। বেশ কিছু সময় তার সাথে কথা বলল। এই পৃথিবীতে বর্তমানে একমাত্র আপন বলতে যদি কেউ থাকে, তবে সে তার ভাই নাজার। মায়ের সাথে কথা হয় না, কিন্তু নাজারের সাথে দিনে অন্তত 3 থেকে 4 বার কথা হয়। এই একটা মানুষের সাথে কথা বললে কেবল নাজার একটুখানি শান্তি খুঁজে পায়। ওর ভাই বড্ড বুঝদার। এই বয়সে সারাদিন পড়াশোনা আর নিজের ছোটখাটো আবিষ্কার নিয়ে ব্যস্ত থাকে। মহাবিশ্ব, নক্ষত্র এসব নিয়ে ওর আগ্রহ শেষ নেই। ওদের মায়ের মতো নয় সে। মা তো দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার পেতেছেন। সেই সংসারে আরও 3টে সন্তান। যদিও সেই ভদ্রলোক আর বেঁচে নেই, তবুও সেই নতুন ভাই বোনদের সাথে নাজার কোনো কালেই সাক্ষাৎ গড়ে ওঠেনি। সে কারোর সাথে তেমন মেশে না। নাজার জগৎটা খুব গোছানো। নিজের পড়াশোনা তার ছোট্ট টেলিস্কোপ দিয়ে রাতের আকাশে দেখে। নতুন কিছু আবিষ্কারের চেষ্টা এই নিয়ে মগ্ন। আর এই সব কিছুর ফাঁকে রুটিন করে দিনে কয়েকবার সে তার বোনের খোঁজ নেয়। ব্যাস, এতটুকু তার জীবনের রুটিন। নাজার এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। এবার গিটার তারে হাত বুলিয়ে সুর তুলল। কখনো আকাশে বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আমি আর আশেপাশে নেই। আমার জন্য আলো ছিল না কেউ, মানুষের সমুদ্রে ঘুরেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেন ঘরে ফিরবো না না না। তবুও গল্প লিখবো 5বার। দুঃখিত, গানটাকে ইগনোর করো। তৌসির খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসতেই নাজারে একটু জ্বালাবে বলে ভেবে নিয়েছে, কিন্তু বেলকনি দরজা পা রেখে যখন নাজার এই নীরবতা গান গাইতে দেখলো, তখন আর জাউরামি করতে ইচ্ছে হয় না বিদায় চুপ করে দাঁড়িয়ে থাকে। মুগ্ধ হয়ে নাজারের গলা গানটা শুনতে থাকে আর মনে মনে বলে, আমার সিনালের গলার গানটা আর চুল একাল সবই মারাত্মক সুন্দর। আমার সিলেনটাই একেবারে অসম্ভব সুন্দর, ওর মতন আর কেউ হইতে পারবো না।